আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নবম অধ্যায়ের যে অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নগুলা রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান দিব। তো আশা রাখি তোমরা ধৈর্য সহকারে আমার সাথে থাকবে এবং পুরা ক্লাসটিকে এনজয় করবে। আর হ্যাঁ, এই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো বারবার এসে থাকে। তো কি বলা আছে দেখো, 1 নম্বরে বলা আছে রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য কি। দেখো, রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য একটি, সেটি হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। তাইলে এখানে দেখো খ নম্বরে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটি হলো অ্যান্সার। ঠিক আছে, আর্থিক অবস্থা নির্ণয় করা, এটাও একটা সুবিধা। ঠিক আছে, লাভ লোকসান নির্ণয় করা, এটাও সুবিধা। শ্রম লাঘব করা, এটা শ্রম লাঘব হয় না, বরং এটা একটা ঐচ্ছিক কাজ, এটার জন্য একটু বেশি সময় লাগে বা এটাকে করার জন্য আলাদা শ্রম দিতে হয়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে খ নাম্বার। আমি আবারও বলছি কি হবে, এটার অ্যান্সার খ নাম্বার, গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এরপরে 2 নাম্বার এমসিকিউটি বলেছে, বলা আছে রেওয়া মিলে ডেবিট দিকে লিপিবদ্ধ হয়। রেওয়া মিলে ডেবিট দিকে লিপিবদ্ধ হয় দুইটি আইটেম, এক হলো সম্পদ, দুই হলো ব্যয়। এখন সম্পদ বা ব্যয়ের কি কি হিসাব রয়েছে একটু দেখি। মূলধন, মূলধন হলো মালিকানা সত্ত্ব, এটা ক্রেডিট দিকে যাবে। আয় দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে যায়। উত্তোলন, উত্তোলন এইটাও মালিকানা সত্ত্ব, তবে মালিকানা সত্ত্বকে হ্রাস করে। ওই যে কিছু এক্সেপশন জিনিস থাকে, সাধারণ ধর্ম যা, যেমন সম্পদ এবং ব্যয়, এইটা সাধারণ ধর্ম হলো ডেবিট। এটা যদি কোনোভাবে হ্রাস করে তাহলে সেই কারণে সেটি ক্রেডিট হবে। আবার আয় দায় মালিকানা সত্ত্ব এগুলো হলো ক্রেডিট, এগুলো যদি কোনোভাবে হ্রাস হয় তাহলে সেটা ডেবিট হবে। যেমন উত্তোলন, উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাহলে মালিকানা সত্ত্ব কোথায় যায়, ক্রেডিটে, তাহলে উত্তোলন ডেবিট দিকে যাবে। এরপরে দেখো বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হলো আয়কে হ্রাস করবে, তাহলে বিক্রয়কে হ্রাস করে, তাই না? বিক্রয় হলো আয়, আয় কোন দিকে যায়, ক্রেডিট দিকে, তাহলে বিক্রয় ফেরত আয়কে হ্রাস করবে, তাইলে ক্রেডিটকে হ্রাস করলে কি হবে, ডেবিট হবে। তাহলে 2 আর 3, 2 আর 3-এর অপশন কোথায় রয়েছে, গ নাম্বারে, তাহলে এটার অ্যান্সার হবে উত্তোলন এবং বিক্রয় ফেরত, এই দুইটা অ্যান্সার হবে। 3 নাম্বার প্রশ্নটা দেখো, খুবই ইন্টারেস্টিং একটি এমসিকিউ। এটা বলা আছে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন, অন্য তিনটি হতে ভিন্ন। খেয়াল করে দেখো, প্রশিক্ষণ ভাতা এটা একটা ব্যয়, এরপরে দেখো বিক্রয় এটা হলো আয়, এরপরে বীমা সেলামি এটা ব্যয়, খাজনা ও কর এটাও ব্যয়। তাইলে এই তিনটা, ঠিক আছে, প্রশিক্ষণ ভাতা, বীমা সেলামি এবং খাজনা ও কর, এই তিনটা হলো একরকম। ঠিক আছে, আর বিক্রয় হলো আয়, তাইলে এটা ভিন্ন। এই তিনটা সে এটা ভিন্ন, তাইলে এটার অ্যান্সার হবে খ নাম্বার। হ্যাঁ, এরপরে 4 নাম্বার এমসিকিউটা দেখব, বলা আছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। দেখো, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক নগদ ব্যাংক জমা, ঠিক আছে, এগুলো অন্তর্ভুক্ত হয় না। এছাড়া বাকি যেগুলো আছে, যেমন প্রারম্ভিক মজুত পণ্য এটা অন্তর্ভুক্ত হয়, প্রারম্ভিক হাতে নগদ অন্তর্ভুক্ত হয় না, সমাপনী হাতে নগদ এটা অন্তর্ভুক্ত হয়, বাট প্রারম্ভিক হাতে নগদ অন্তর্ভুক্ত হয় না, প্রারম্ভিক ব্যাংক জমাও অন্তর্ভুক্ত হয় না। তাইলে 2 নাম্বারটা অন্তর্ভুক্ত হবে না। এখানে বলছে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, অনেকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত এইটুকু দেখে মনে করে যে অন্তর্ভুক্ত হবে না, এইগুলো আসবে, তাহলে তখন দেখা যায় যে এই যে প্রারম্ভিক হাতে নগদ এটা দাগায় দাও, তো এমসিকিউটা এই জায়গায় ভুল হয়ে যায়। তো পুরো প্রশ্নটা একটু পড়ে বোঝার চেষ্টা করবে, তারপরে অপশনগুলো দেখে অ্যান্সার করবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, 1 নাম্বার প্রারম্ভিক মজুত পণ্য এবং 3 নাম্বার সমাপনী মজুত পণ্য। তাহলে 1 আর 3 কোথায় আছে, খ নাম্বারে আছে, তাহলে এটার অ্যান্সার হবে খ। এরপরে 5 নাম্বার এমসিকিউটা দেখো কি বলা আছে, রেওয়া মিলে একটি হিসাবে ডেবিট জের 130 টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে, অন্য সব কিছু ঠিক থাকলে রেওয়া মিলে দুই পাশের পার্থক্য কত হবে। খেয়াল করে দেখো, এটা একটু বোঝার চেষ্টা করবা, কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করবা। ডেবিটে তোমার 130 টাকা লেখার কথা, হ্যাঁ, 130 টাকা তোমার ডেবিটে লেখার কথা এটা, বাট তুমি ডেবিটে না লিখে এই জিনিসটা কি করেছো, ক্রেডিট পাশে লিখে ফেলেছো। তাইলে খেয়াল করে দেখো, এই পাশে যখন তুমি ডেবিটে যখন লিখলা না, মানে এইটা ভুল করে, এই 130 টাকা ভুল করে তুমি ক্রেডিট পাশে নিয়ে আসছো, তখন এই পাশে যখন না লিখছো তখন 130 টাকা কিন্তু কম হয়ে গেছে।
অপরদিকে এইটা তো ক্রেডিট পাশে যাওয়ার কথা না, তুমি ক্রেডিট পাশে দিয়ে গেলা, ক্রেডিট পাশে দিলা, তো ক্রেডিট পাশে দিয়ে এই পাশে বেশি করেছো 130 টাকা, তাহলে এই পাশে 130 টাকা কম আছে, এই পাশে 130 টাকা বেশি আছে। দেখো তাহলে 130 টাকা বেশি আর 130 টাকা কম, এই দুইটার পার্থক্য কত হবে জানো? এটা ডাবল হবে। ঠিক আছে, 130-এর ডাবল হবে, অর্থাৎ তাইলে দুই পাশে পার্থক্য দাঁড়াবে 230 টাকা। অর্থাৎ এই পাশে 130 টাকা বেশি হলো, এই পাশে 130 টাকা কম হয়ে গেছে, তাইলে এটা ডাবল হবে। কি হবে? ডাবল হবে, তাইলে 230 টাকা হবে। অনিশ্চিত হিসাব রেওয়া মিলে কি প্রকাশ করে? অনিশ্চিত হিসাব রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিটের পার্থক্য নির্দেশ করে, ডেবিট এবং ক্রেডিট কলামের পার্থক্য নির্দেশ করে। যদি ডেবিট বা ক্রেডিট কলামের যোগফল যদি দুই পাশ সমান না হয়, তাহলে সমান করার জন্য অনিশ্চিত হিসাব লিখতে হয়, আর সেটা কত টাকা কম পড়ে, যে পাশে কম পড়ে সেই পাশে লিখতে হয়। এই জন্যই এই অনিশ্চিত হিসাবকে ডেবিট কলাম এবং ক্রেডিট কলামের পার্থক্যকে মেনশন করে। ঠিক আছে, তাহলে এটা গ নাম্বার অ্যান্সার হবে। 7 নম্বর এমসিকিউটা বলেছে, খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, আসবাবপত্র বিক্রয়। দেখো, স্থায়ী সম্পদ বিক্রয় করলে সেই সম্পদের নাম লিখতে হয়, বিক্রয় হিসাব লেখা যাবে না। হ্যাঁ, তাহলে স্থায়ী সম্পদ বিক্রি করেছে, এটা কিন্তু পণ্য বিক্রয় করেনি। এখানে যদি বলা আছে বিক্রয় হিসাব ক্রেডিট করা হলো, তার মানে কি ভুল করেছে। পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট লেখি, বাট কোনো সম্পদ বিক্রয় করলে ওই সম্পদ হিসাব ক্রেডিট লিখতে হয়। তাহলে ক্রেডিট লেখার দরকার ছিল আসবাবপত্র হিসাব, বাট লিখেছো কি বিক্রয় হিসাব। তাইলে বিক্রয় হিসাব বা ক্রয় হিসাব এগুলো হলো মুনাফা জাতীয় লেনদেন, আর আসবাবপত্র বা সম্পদ এগুলো হলো মূলধন জাতীয় লেনদেন। তাহলে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করাকে বলা হয় নীতিগত ভুল। কি ভুল? নীতিগত ভুল। তাইলে এটা নীতিগত ভুল হবে। হ্যাঁ, এটা কি হবে? নীতিগত ভুল। আবারও বলছি, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করাটাকে বলা হয় নীতিগত ভুল। ঠিক আছে, নিচের কোন ভুলটির কারণে রেওয়া মিলের উভয় পাশ বা উভয় দিক মিলে যাবে, এটা বোঝার চেষ্টা করো। ক্রয় হিসাবকে 500 টাকা বেশি ডেবিট করা, তাহলে বেশি ডেবিট করলে মিলবে না। হ্যাঁ, বেশি ডেবিট করলে মিলবে না। বেতন হিসাব 2বার ডেবিট করা, 2বার, এটাও তো বেশি করা হলো, তাহলে বেশি করলে মিলবে না। আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করছো, খেয়াল করে দেখো, আসবাবপত্র ক্রয় করেছো, সম্পদ ক্রয় করলে সম্পদ হিসাবে লিখতে হয়, কিন্তু এখানে তুমি ক্রয় হিসাব লিখছো, তার মানে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিখেছো। তো যত টাকা ক্রয় করছো আসবাবপত্র ডেবিট হবে, ক্রয় হিসাবেও ডেবিট, একই দিকে যাচ্ছে, তার কারণে ডেবিট এবং ক্রেডিটের যোগফল মিলেই যাবে, এখানে কিন্তু ভুল ধরা পড়বে না। তাহলে উভয় দিক মিলে যাবে, বাট এটা ভুল। সেটা কোন ধরনের ভুল? নীতিগত ভুল। তাইলে এই গ নাম্বার অ্যান্সার হবে যে আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট করলে রেওয়া মিলের উভয় দিক মিলে যাবে। হ্যাঁ, ঘ নম্বরটা বলেছিল 1,200 টাকার পরিবর্তে 200 টাকা ডেবিট করলে, এখানে 1,000 টাকা কম লিখছো, তাইলে এটা মিলবে না। হ্যাঁ, 9 নম্বর এমসিকিউটা দেখো, বেতন হিসাবকে 2,500 টাকার পরিবর্তে 2,000 টাকা ডেবিট এবং বিক্রয় হিসাবকে 5,000 টাকার পরিবর্তে 4,500 টাকা ক্রেডিট করা হয়েছে। খেয়াল করে দেখো, বেতন হিসাব ডেবিট, এটাও ঠিক আছে, লেখার কথা 2,500, তুমি লিখেছো 2,000, মানে 500 টাকা কম লিখেছো। অপরদিকে বিক্রয় হিসাব ক্রেডিট, এটাও ঠিক আছে, লেখার কথা 5,000 টাকা, কিন্তু তুমি লিখেছো 4,500 টাকা, তার মানে এই পাশেও 500 টাকা কম লিখছো। তাহলে ডেবিট পাশে 500 টাকা কম হলো, ক্রেডিট পাশে 500 টাকা কম হলো। তাহলে ডেবিট ক্রেডিট পাশে দুই পাশে 500 টাকা কম হলো, আমার মোট যোগফল 500 টাকায় কম হবে, তার মানে কি ব্যালেন্সটা থাকবে। এই হিসাবটার কারণে এটা কি হবে না? রেওয়া মিল মিলে যাবে, কিন্তু এটা একটা ভুল। আর এটা কোন ধরনের ভুল? এটা হলো পরিপূরক ভুল। একটি ভুলের পরিপ্রেক্ষিতে আরেকটি ভুল দ্বারা যদি সংশোধন হয় সেটাকে পরিপূরক ভুল বলে। কি ভুল বলে? পরিপূরক ভুল বলে। তাইলে এটা পরিপূরক ভুল। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে রিকমেন্ড করব, নীতিগত ভুল, লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, ঠিক আছে, বা করণিক ভুল, এগুলো কোনগুলো, এগুলো উদাহরণসহ তোমার পাঠ্য বইতে দেওয়া আছে, এবং আমি বেসিক ক্লাসে 1 নাম্বার ক্লাসে আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই দেখে নিবা, অথবা তোমার পাঠ্য বইয়ে গেলেও তুমি খুব সহজে এগুলো দেখে নিতে পারবা উদাহরণ সহ, এটা ক্লিয়ার করে নিও। এরপরে দেখো, যে ভুলের কারণে অনিশ্চিত হিসাব সৃষ্টি হয় তা হলো, অনিশ্চিত হিসাব কোন ভুলের কারণে সৃষ্টি হতে পারে?
ডেবিটকে ডেবিট করলে বা ক্রেডিটকে ক্রেডিট করলে বা ফুল উভয় পক্ষ বাদ দিলে বা কোনো হিসাব একবারেই বাদ দিয়ে দিলে ডেবিট ক্রেডিট মিলে যেতে পারে। বাট ডেবিট হওয়ার কথা 5,000 টাকা, তুমি করেছো 3,000 টাকা, এই ক্ষেত্রে মিলবে না, অনিশ্চিত হিসাব হতে পারে। তো এই ধরনের কোনো ঘটনা আছে কিনা আমরা একটু দেখি। বলা আছে 1 নম্বরে বলা আছে আসবাবপত্র ক্রয় 45,000 টাকা ক্রয় হিসাবে ডেবিট করছো, করো আসবে, তাইলে এটা নীতিগত ভুল, বাট এটার জন্য রেওয়া মিল মিলে যাবে। এরপরে পণ্য ক্রয় 10,000 টাকা ক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। দেখো পণ্য ক্রয় করলে তো ক্রয় হিসাব ডেবিট করবা, বাট এই ক্রয় হিসাব ক্রেডিট করেছো, এটার কারণে ভুল হয়েছে। এটা ভুল হলে কি হবে, অনিশ্চিত হিসাব তৈরি হবে। তাইলে এটার অ্যান্সার পাওয়া গেল একটা। এরপরে দেখো আসবাবপত্র মেরামত 2,000 টাকা, আসবাবপত্র ডেবিট 20,000 টাকা করা হয়েছে। 2,000 টাকা মেরামত করে আসবাবপত্রকে ডেবিট তো 2,000 টাকাই করতে হবে, বাট তুমি করেছো 20,000 টাকা, তার মানে 18,000 টাকা বেশি লিখেছো। তার মানে কি এটার কারণেও অনিশ্চিত হিসাব তৈরি হবে, এটা অমিল হবে, দুই পাশে ডেবিট ক্রেডিট কলামের যোগফলে গরমিল হবে, ঠিক আছে, তাইলে এটা অমিল হবে। তাইলে এটার অ্যান্সার হবে 2 আর 3। 2 আর 3 কোথায় আছে, গ নম্বরে, এটার অ্যান্সার 2 আর 3। এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, বলা আছে নিচের উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে জাফরিন অ্যান্ড সন্সের হিসাব রক্ষক কে, হিসাব রক্ষক 3,000 টাকা, 6,000 টাকা, 9,000 টাকা, তিনটি হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত লেখা না থাকায় রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখলেন। স্যার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। যেমন কমিশন দেওয়া আছে বা বাট্টা দেওয়া আছে, এটা কি প্রদত্ত কমিশন না প্রদত্ত বাট্টা, এটা কিন্তু উল্লেখ নাই, বা প্রাপ্ত বাট্টা না প্রাপ্ত কমিশন, এটা উল্লেখ নাই। যদি কনফিউশন কোনো কিছু থাকে, কমন জিনিসটা থাকে, তাহলে সেটা প্রদত্ত ধরে নিতে হবে সবসময় এবং সেটাকে ডেবিট করতে হবে, ক্রেডিট করা যাবে না। তাহলে তো সে ভুল করেছে, কি করেছে, ভুল করে ক্রেডিট দিকে লিখেছে, ডেবিট করা যাবে না। ভুল করে অপর দিকে, মানে ডেবিট হওয়ার কথা ক্রেডিট দিকে লিখেছো বা ক্রেডিট হওয়ার কথা ডেবিট দিকে লিখেছো, এই ধরনের ভুল হলে এই যত টাকা ভুল হবে তার দ্বিগুণ কি হবে, পার্থক্য দেখা যাবে। যদি 5,000 টাকা ভুল হয়, ডেবিটে 5,000 টাকা হওয়ার কথা, তুমি ক্রেডিটে 5,000 টাকা লিখে ফেলছো, তাহলে ভুল বা পার্থক্য দাঁড়াবে কত, 10,000 টাকা, ঠিক আছে। ঠিক এরকম তাহলে যে কোনো হিসাব, মনে করো কমিশন বা বাট্টা আছে, এটা তোমার কোনো কিছুই লেখা নাই, প্রদত্ত বা প্রাপ্ত কিছু লেখা নাই, বাট প্রদত্ত বা প্রাপ্ত কোনো কিছু না লেখা থাকলে সেটাকে ডেবিট করতে হয়, কিন্তু করে ফেলছো ক্রেডিট, ঠিক আছে। তাহলে কি হলো, ফলে রেওয়া মিলে অমিল হয়, রেওয়া মিল অমিল হয়। এখন 11 নম্বর প্রশ্ন বলছে জাফরিন অ্যান্ড সন্সের রেওয়া মিলে অনিশ্চিত হিসাব কত। অনিশ্চিত হিসাব কত হবে, ডেবিট হওয়ার কথা কিন্তু করে ফেলছো ক্রেডিট, তার মানে কি পার্থক্য ডাবল হবে। তাহলে ডেবিট 3,000, 6,000 আর 9,000 মোট যোগ করলে কত হয়, 18,000। এই 18,000 টাকা তোমার ডেবিট হওয়ার কথা, তুমি করেছো কি ক্রেডিট, ক্রেডিট করার কারণে তোমার কি হয়ে গেছে, এই অনিশ্চিত হিসাবটা ডাবল হয়ে যাবে। এই 18,000-এর ডাবল কত, 36,000, তাইলে এটার অ্যান্সার হবে 36,000। এরপরে দেখো 12 নম্বর প্রশ্নটি বলছে হিসাব রক্ষক যে হিসাবগুলো লিখতে ভুল করেছে তার মধ্যে হলো, দেখো বেতন, বেতন সবসময় খরচ, এটা আসবে না, এটা প্রাপ্ত বা প্রদত্ত এটা বোঝাবে না। কমিশন, কমিশনের ক্ষেত্রে প্রাপ্ত কমিশন হতে পারে, প্রদত্ত কমিশনও হতে পারে। এরপর বাট্টা, বাট্টার ক্ষেত্রেও প্রাপ্ত কমিশন হতে পারে, প্রদত্ত কমিশনও হতে পারে। তাইলে এই কমিশন এবং বাট্টা এই দুইটার মধ্যে ভুল করেছে। এই দুইটা কোথায় আছে, 2 আর 3, 2 আর 3 আছে গ নাম্বারে, ঠিক আছে। তো এই ছিল 12টি এমসিকিউ এর সঠিক সমাধান। আশা রাখি তোমরা এই অনুশীলনী এমসিকিউগুলা সঠিক সমাধান পেয়ে গেলে এবং এ বিষয়ে বেসিক কিছু ধারণাও পেয়ে গেলে। আমি তোমাদের কাছে প্রত্যাশা করব যে তোমরা এই ক্লাসটা দেখার পরে তোমাদের গাইড বইতে যে প্রিভিয়াস ইয়ারের বিগত বছরের যে এমসিকিউগুলা রয়েছে এই চ্যাপ্টার থেকে, সেই এই চ্যাপ্টার থেকে এমসিকিউগুলা শেষ করে ফেলবে। আশা রাখি তোমরা খুব সহজে সেগুলো সমাধান করতে পারবে, ম্যাক্সিমামগুলোই পারবে দেখবা। আর যদি না পারো তাহলে আমাকে পার্সোনালি নক দিতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, অথবা তোমরা কমেন্টে জানাইতে পারো যে স্যার এই কি প্রশ্নের এই অ্যান্সারটা কি হবে, আমি তোমাদেরকে সেটি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।